তো আজকে আমি শুরু করছি শাহজাহান তন্ময়, নাবিলা ইস্ক লেখিকা। সাদাটি রঙের পর্দাগুলো দুলছে, বাতাস আসছে ধেয়ে, মিষ্টি ভোরের সূর্যের প্রতিফলন ঘটছে যেন বিছানা জুড়ে। উবুড় হয়ে চন্দ্রাক্ষরে আবদ্ধ তন্ময়ের কর্ণকুহরে প্রবেশ করছে মেয়েলি গলার স্বর। সেই মেয়ের কান্নাকাটি আহাজারিতে শব্দদূষণ তৈরি হচ্ছে, যেমনটা প্রত্যেক সকালেই হয়। মাথাটা তন্ময়ের ভেতর থেকে চিনচিন করে ওঠে, ভ্রুদুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ডান হাত অনায়াসে কপালে চলে যায়, নড়ে চড়ে ওঠে সে। ঘুম ছুটে যায়, পিট পিট করে নয়নজোড়া মেলে তাকায়। চক্ষুদ্বয় সূর্যের আলো মানিয়ে নিতে সময় নেই। বিছানার হেডবোর্ড ঘেঁষে বসে ধীরে সুস্থে। শরীরে থাকা পাতলা কম্বলটি হাঁটুতে এসে থামে, প্রশস্ত বুক দৃশ্যমান হয়, পেটানো কোমরে দু এক ভাঁজ পড়ে। বালিশের পাশ হাতড়ে সেলফোনটা হাতে নেই, নোটিফিকেশন জুড়ে মিসড কলস। সাইলেন্ট মোড খুলে সেলফোনটা ড্রয়ার টেবিলের উপর রাখে, কম্বল সরিয়ে মার্বেল ফ্লোরে পা জোড়া রেখে দাঁড়ায়। অভ্যস্ত ভঙ্গিতে বিছানার বালিশ দুটো গুছিয়ে নেয়, কম্বলটা পরিপাটি করে ভাঁজ করে, বিছানা টান টান করে গুছিয়ে দেয়। মাথার চুলগুলো হাতড়ে জানালার সামনে দাঁড়ায়, পর্দাগুলো টেনে সরিয়ে দেয়। কতগুলো নিঃশ্বাস নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়, দাঁত ব্রাশ করে গোসল নিয়ে বেরোয়। শরীরের উপরটা উদম, নিচে সাদা রঙের প্যান্ট পরে সে। ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়েছে সবে। কর্ণকুহরে প্রবেশ করছে বাহির থেকে ধূপধাপ পায়ের শব্দের প্রতিধ্বনি। চেনা পরিচিত পদচারণের ভারী শব্দগুলো তার রুমের সামনে এসে থামে। পরপর দরজায় দু এক কষাঘাতের শব্দ, এবং অনুমতিবিহীন তক্ষুনি একটি ছোট্ট মাথা দরজা সামান্য ফাঁক করে ঢুকে। তন্ময়কে দেখে মাথাটা দ্রুত গতিতে বাইরে চলে যায়। একটু পর পুনরায় করাঘাত হয়। অরুর বাচ্চা মতো গলার স্বর শোনা যায়, তন্ময় ভাই, কফি কফি এনেছি, আসতেছি ভেতরে। তন্ময় স্বভাবসুলভ ভঙ্গিতে কাবার্ড খুলে একটা সাদা শার্ট পরে নেয় নিজ গতিতে। তার গলার স্বর তার বাবার মতো গুরু গম্ভীর, ভীষণ ভারী স্বর। মাত্র ঘুম থেকে ওঠায় সেই পুরুষালী কণ্ঠখানা এখন মারাত্মক গম্ভীর। আয়। তড়িঘড়ি করে ঢুকতে চায় অরু, পাজোড়া গিয়ে ঠেকে দরজার কোণে। ব্যথা পেয়ে হাত ফসকে কফির মগটা ফ্লোরে পড়ে যায়, কাঁচ ভাঙার শব্দ তুলে। চিৎকার করে ওঠে ভয়ে, হাঁসফাঁস করে মাথা তুলে তাকায়। নয়নজোড়া চিকচিক করছে। এই তো কেঁদে দেবে দেবে ভাব। হাতা ফোল্ড করে নিয়ে তন্ময় মাথা ঘুরিয়ে দেখে নেয়। এসব কীর্তি দেখে যেন সে অভ্যস্ত। এমন ভঙ্গিতে এগিয়ে আসে অরুর দিকে, ওকে আগাগোড়া দেখে নেয়। লম্বা কালো চুলগুলো ছড়িয়ে আছে অঙ্গ জুড়ে, এখনও বাঁধা হয়নি। ওর চুল বেঁধে দেয় জাবেদা বেগম, স্কুলে যাবার সময় বেঁধে দেবে। ঘুম থেকে উঠে একচোট কেঁদেছে, তাই মুখমণ্ডল ফুলে, হয়তো কোনো কিছুর বায়না ধরেছে। কালো হাঁটু সমান ফ্রকখানা উড়ছে, নাক লাল। গরম কফি ওর গায়ে লেগেছে নাকি সেটা খেয়াল করে নিল তন্ময়। না, লাগেনি। নিশ্চিন্ত হয়ে পুনরায় ফিরে আসে, টেবিল থেকে একটা খাতা হাতে নেয়। অরুর উদ্দেশ্যে বলে, রূপালী আন্টিকে পাঠিয়ে দে, পরিষ্কার করে দেবে। অরু হেঁচকি তুলছে, হেঁচকি তুলতে তুলতে বলল, সরি। ওকে। আমি দেখিনি, এত খেয়াল করে আসলাম, তাও এমন হলো। দরজাটা ভালো না, পাল্টিয়ে ফেলা উচিত। আচ্ছা। তন্ময় ভাই, আমার না একটা জিনিস লাগবে। কি? মার্জি লেটেস্ট মডেলের পেন্সিল বক্স নিয়েছে, আমাকে নিয়ে দিতে বলেন না। আচ্ছা। অরু ভেতরে ঢুকে একটু ঘুরঘুর করে বেরিয়ে গেল। তন্ময় ব্যাগে একটা বই, দুটো খাতা ঢুকিয়ে নিল। হাতে ঘড়ি পরতে নিতেই দুয়ারে এসে দাঁড়ায় মধ্যবয়সী রূপালী,
পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হাসে। অনুমতি চাইতে বলে, তন্ময় আব্বা, আমো? জি আসুন আন্টি। ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরো ডিঙিয়ে রূপালি ভেতরে ঢোকে। হাতে কফির মগ এগিয়ে ধরে। তন্ময় সেটি নিয়ে ঠোঁট ছুঁয়ে কিছুটা পান করে। রূপালি দুয়ারের সামনে পড়ে থাকা কাঁচগুলো পরিষ্কার করতে বসে। অরু মামুনিরে কত করে কইলাম আমি নিয়ে যাই, কথা শুনলো না, নিজেই আইলো। আইয়া কি কামডা করলো, যদি পায়ে পড়তো কেমন হয়তো কৌ। ডাইনিংয়ে বসে মোস্তফা সাহেব, হাতে নিউজ পেপার, সেটা উল্টিয়ে উল্টিয়ে দেখছেন তিনি, খুবই মনোযোগী। তন্ময় কিছুক্ষণের মধ্যে এলো ব্যাগ কাঁধে। সে এসে বাবার পাশে চেয়ার টেনে বসলো। মোস্তফা সাহেব নিউজ পেপার ভাঁজ করে রেখে দিলেন। তাড়াহুড়ো অবস্থায় এক এক করে সকলে উপস্থিত হচ্ছে। অরু এসে বসেছে তন্ময়ের পাশের চেয়ারটায়। সঙ্গে সঙ্গে তন্ময়ের নাকে বেবি পাউডার, বেবি লোশনের গন্ধ এসে লেপটে যায়। চোখ বুজে শুঁকে নেয়। শরীর নাড়িয়ে অরু নাক টানছে। কফির মগ ভেঙেছে বিধায় একটু কেঁদেছিল। কাঁদলেই মেয়েটার ঠান্ডা লেগে যায়। এই এক গুণ তার মধ্যে চমৎকারভাবে জ্বলে বেড়ায়। তন্ময় কাঁচের প্লেট উল্টিয়ে একটা ব্রেড নেয়। ডিম্পোজ দিয়ে 2 ব্রেড মিলিয়ে কামড় বসায়। অরু পুনরায় নাক টানে। ওপর পাশ থেকে আকাশ ধমকে ওঠে, অরু, খেতে দিবি তুই? নাক টানাটানি আল্লাহর ওয়াস্তে পড়ে, কর। অরু কষ্ট পায়, টলমলে চোখে তাকায়। টিস্যু দিয়ে নাক চেপে বলে, আমি কি ইচ্ছে করে টানি? এভাবে কেন বলেন ভাইয়া? অগোচরে তন্ময়ের ঠোঁটের কণ ঘেঁষে হাসি লেপ্টে এসে বিলীন হয়ে যায়। আকাশের গলায় অসহায়ত্ব লেপ্টে, তুই ইচ্ছে করে টান না হলে অনিচ্ছায় টান, আমার মাথা ব্যথা নেই, তুই এখন টানিস না প্লিজ, খেতে পারবো না না হলে। তন্ময় যে কিভাবে তোর পাশে বসে নির্বিকার থাকে আমার বুঝে আসে না। মোস্তফা সাহেব গভীর স্বরে বলেন, আহ, চুপ থাকো আকাশ, খেতে দাও ওকে। চুপচাপ খেতে থাকা তন্ময়ের প্লেটে উড়ে এসে পড়ে ডিমপোচ। অরু আর্তনাদ করে ডিমটা নিতে আসে। নিতে গিয়ে ডিমটা ভাগ হয়ে তন্ময়ের হাতায় পড়ে, তারপর টেবিলে। তন্ময় নিজের সাদা শার্টের হাতার দিকে তাকায়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে টিস্যু নেয়। জায়গাটা মুছে পুনরায় খাওয়ায় মনোযোগ দেয়, যেন সে কিছু দেখেও দেখে না। ব্রেডের লাশটুকু খেয়ে উঠে দাঁড়ায়। কাঁধে ব্যাগ চেপে বেরিয়ে পড়ে। দুপাশে অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নাড়ায় আকাশ। অসহায় চোখে দেখে নেয় তাদের বাড়ির গাধাটাকে। আচ্ছা, এই গাধাটাকে তন্ময় এত সহ্য কিভাবে করে? কিভাবে এটাকে এত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে? আকাশ এই গাধাটার সঙ্গে 1 ঘন্টা থাকলে ব্লাস্ট হয়ে যাবে।